ঢাকা থেকে এমন একটি খবর আসলো যা শোনার পর অনেকেই প্রথমে হাসলেন। সে হাসি ছিল বিস্ময় ও অবিশ্বাস মেশানো। তারপর তাদের মনে হলো এমন অসম্ভব ঘটনা নিশ্চয়ই কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের বানানো গল্প, যা দ্রুত ছড়িয়ে পড়া ফেক নিউজ ছাড়া আর কিছুই না। কিন্তু সেই অবিশ্বাস যখন স্তব্ধতায় পরিণত হলো, তখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে একটি প্রেস রিলিজ করা হলো। তখন সবার মুখ থেকে কথা হারিয়ে গেল। রাজনৈতিক পর্যবেক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই এই বাস্তবতা সহজে মেনে নিতে পারছিলেন না। গত সপ্তাহে যা ঘটেছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুধু নজিরবিহীনই নয়, এটি দেশের বহুদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক মেরুকরণকে এক লহমায় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে। খবরটি ছিল এমনই একজন বীর মুক্তিযোদ্ধা যিনি 1971 সালে অস্ত্র হাতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ লড়াই করেছিলেন। সেই মানুষটি কিনা স্বেচ্ছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করলেন। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন নামটি হয়তো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অপরিচিত নয়। টেলিভিশনের টক শোতে তাকে বহুবার দেখা গেছে। তিনি বিএনপির সাবেক এমপি ছিলেন এবং সংসদে তার কণ্ঠস্বর ছিল উচ্চকিত ও স্পষ্ট। কিন্তু সেই মানুষটি যখন জামায়াতে ইসলামের দরজায় এসে দাঁড়ালেন, তখন পুরো দেশ হতভম্ব হয়ে গেল। যেন রাজনৈতিক মেরুগুলোর মধ্যে একটি বিরাট ভূমিকম্প হলো। সকাল ঠিক 9টায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে যখন এই যোগদান অনুষ্ঠান শুরু হলো, সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল। মঞ্চের দৃশ্যটি ছিল রীতিমতো প্রতীকী। ফুলের তোড়া হাতে মেজর আখতারুজ্জামানকে বরণ করে নেওয়া হলো। আমিরে জামায়াত তার হাতে হাত ধরলেন আন্তরিকতার প্রকাশ হিসাবে। চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতে থাকলো অবিরাম, যেন ইতিহাসের একটি বিশেষ মুহূর্তকে ধরে রাখার প্রতিযোগিতা চলছে। এই দৃশ্য দেখে যারা সেখানে উপস্থিত ছিলেন তারা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। জামায়াতে ইসলামের দীর্ঘ ইতিহাসে এভাবে কাউকে গ্রহণ করাটা সত্যিই খুব বিরল ঘটনা। সাধারণত যারা জামায়াতে যোগ দিতে চান তাদের দীর্ঘ ও কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। প্রাথমিক সদস্যপদ থেকে শুরু করে ধাপে ধাপে উপরে উঠতে হয়। আদর্শিক এবং সাংগঠনিক নিষ্ঠার কঠিন পরীক্ষা দিতে হয়। কিন্তু এখানে ঘটনা সম্পূর্ণ ভিন্ন ছিল। দলের শীর্ষ দুই নেতার সরাসরি উপস্থিতি থেকে এই যোগদানকে বিশেষ মর্যাদা দিলেন এবং প্রথাগত নিয়মকে এক প্রকার পাশ কাটানো হলো। এই অপ্রত্যাশিত গ্রহণ সমাজে জন্ম দিল এক তীব্র প্রশ্ন, কেন জামায়াতে ইসলামীর একজন বিতর্কিত প্রাক্তন বিএনপির নেতাকে এমন সাদরে গ্রহণ করলেন? এই সাদর সম্ভাষণের পেছনে কি কোনো গভীর রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য, যা বাংলাদেশের রাজনৈতিক কৌশল নির্ধারণের জটিল হিসাব নিকাশকে স্পষ্ট করে তুলল। সূত্রমতে জানা গেছে, 5 আগস্টের পর অর্থাৎ সরকার পতনের পরপরই আরও একজন বড় মাপের মুক্তিযোদ্ধা জামায়াতে যোগ দিতে চেয়েছিলেন। তিনি হলেন ব্যারিস্টার শাহজাহান ওমর। ঝালকাঠির এই প্রভাবশালী রাজনীতিবিদ বীর উত্তম খেতাবে ভূষিত। মুক্তিযুদ্ধে তার অবদানকে অনেকেই জিয়াউর রহমানের সমকক্ষ বলে মনে করেন। তিনি বিএনপির সাবেক এমপি এবং মন্ত্রী ছিলেন এবং পরবর্তীতে আওয়ামী লীগও ছিলেন কিছুদিন, কিন্তু বিস্ময়করভাবে জামায়াত তাকে প্রত্যাখ্যান করেছিল। এই তথ্য এতদিন ধরে রাজনৈতিক মহলে চাপা ছিল, কেউ প্রকাশ্যে তা বলেননি। তাহলে প্রশ্ন আসে, একজন প্রত্যাখ্যান করে আরও একজনকে এমন বিশেষ মর্যাদা দিয়ে গ্রহণ করা হলো কেন? উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, জামায়াতের নিজস্ব কিছু কঠোর মানদণ্ড আছে, যা সবার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হলে মৌলিক নীতিতে তারা অটল। ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে বিভিন্ন মামলা ছিল এবং অতীতে এমন কিছু নৈতিক এবং আর্থিক বিষয় ছিল যা জামায়াত মেনে নিতে পারেনি। জামায়াত বলছে, ভবিষ্যতে যদি তিনি পরিশুদ্ধ হয়ে আসেন এবং সত্যিকারের তওবা করে আসেন, তাহলে হয়তো বিষয়টি বিবেচনা করা যেতে পারে, কিন্তু সেই মুহূর্তে না। তারা তাদের আদর্শিক কাঠামোর সঙ্গে আপোষ করতে রাজি হয়নি। অন্যদিকে মেজর আখতারুজ্জামান রঞ্জনের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তিনি রাজনৈতিকভাবে বিতর্কিত হলেও এই মুহূর্তে কোনো ফৌজদারি অপরাধের বিরুদ্ধে অভিযুক্ত নন। তিনি ঋণখেলাপি নন। তার বিরুদ্ধে এমন কোনো গুরুতর অভিযোগ নেই যে তাকে গ্রহণ করতে বাধা হয়ে দাঁড়াতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, জুলাই আন্দোলনের সময় তিনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। মতো ঠিক পক্ষে বেছে নিয়েছিলেন। জামায়াতের কাছে এই বিষয়টি বিশেষ কৌশলগত গুরুত্ব বহন করছে। এই যোগদান কেবল অতীত ইতিহাসের ভিত্তিতে নয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ সম্ভাবনার উপর নির্ভর করে নেওয়া হয়েছে। এখন আসা যাক আসল রহস্যে। জামায়াতে ইসলামী হঠাৎ এতটা উদার হয়ে গেল কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বুঝতে হবে 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতা। জামায়াত এখন ক্ষমতায় যেতে চায়। শুধু যেতে চায় না, তারা নিশ্চিত যে তারা ক্ষমতায় যাবে এবং সেই লক্ষ্যে তারা নিজেদের সব ধরনের কৌশলগত বাধা দূর করার চেষ্টা করছে। কিন্তু একটি বিশুদ্ধ ক্যাডার ভিত্তিক সংগঠনের মাধ্যমে এককভাবে ক্ষমতায় যাওয়াটা প্রায় অসম্ভব। বাংলাদেশের রাজনীতিতে শুধু নিজেদের ক্যাডার দিয়ে নির্বাচনে জেতা যায় না। এজন্য প্রয়োজন বৃহত্তর জনসমর্থন এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সাথে নেওয়া। জামায়াত এই কঠোর বাস্তবতা বুঝতে পেরেছে এবং এই উপলব্ধির ভিত্তিতেই তারা নিজেদের ভেতরে একটা নীরব
কিন্তু গভীর সংস্কার করছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে নতুন এই জামায়াতকে বলছেন জামায়াত 2.0, অর্থাৎ একটি আপডেটেড ভার্সন, যা পরবর্তী সময়ের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে প্রস্তুত। বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের কথা আজকাল সবাই বলছে, কিন্তু যারা রাষ্ট্র সংস্কারের কথা বলছেন তাদের নিজেদের দলকেও যে সংস্কার করা দরকার, সেই জায়গায় জামায়াত যেন এক ধাপ এগিয়ে আছে। তারা আগে নিজেদের সংস্কার করছে, তারপর রাষ্ট্র সংস্কারের কথা বলছে। এই নমনীয়তা এবং কৌশলগত পরিবর্তনই রঞ্জনের মতো একজন ভিন্ন ঘরানার নেতাকে গ্রহণ করার মূল কারণ। তবে একটা বিষয় পরিষ্কার করা দরকার, জামায়াত মেজর আখতারুজ্জামান রঞ্জনকে রাতারাতি দলের কেন্দ্রীয় রোকন বা সর্বোচ্চ সদস্য বানায়নি। তাকে মজলিসে শুরার সদস্য করা হয়নি। জামায়াতের কোনো গোপন বা অতি জরুরি কনফিডেন্সিয়াল মিটিংয়ে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। তিনি কেবল প্রাথমিক সদস্য ফরম গ্রহণ করছেন। এর মানে হলো জামায়াতের মৌলিক কাঠামো এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার কোনো প্রভাব থাকবে না। তিনি শুধু নির্বাচনের ফ্রন্টে কাজ করবেন। জামাত তাদের ইকামতের দিনের প্ল্যাটফর্ম এবং নির্বাচনী ফ্রন্টকে সকৌশলে আলাদা করে রাখার চেষ্টা করছে। নির্বাচনে বিভিন্ন ধরনের মানুষের প্রয়োজন হয়। এমনকি আগের নির্বাচনগুলোতে জামায়াত তার রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে খ্রিস্টান প্রার্থীকেও নমিনেশন দিয়েছে। এটা অনেকে জানেন না বা মনে করেন না, কিন্তু এটা সত্য যে নির্বাচনের ফ্রন্টে জামাত একসময় প্রয়োজনে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষকে সুযোগ দিয়েছে। মেজর আখতারুজ্জামান রঞ্জনকে সেই নির্বাচনী প্ল্যাটফর্মের একজন মুখ হিসেবে ব্যবহার করা হবে। এখন অনেকেই প্রশ্ন করছেন, এই লোক তো বিতর্কিত। জামায়াতের নিজস্ব বা নিজেদের অনেক সমর্থকই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন যে এই সিদ্ধান্ত সঠিক নয়। তারা বলছেন এই ধরনের লোকজন তো একটা সময় পাল্টে যাবে, তারা জামায়াতের ক্ষতি করতে পারে। কিন্তু এখানে বুঝতে হবে যে জামায়াত কোনো আবেগের বশে এই সিদ্ধান্ত নেয়নি। তারা সুচিন্তিত রাজনৈতিক হিসাব করে এই পদক্ষেপ নিয়েছেন। আখতারুজ্জামান রঞ্জন জামায়াতের কোনো মজলিসের শুরার মিটিংয়ে ঢুকতে পারবেন না। তিনি জামায়াতের গোপন কোনো তথ্য জানতে পারবেন না। তাহলে তিনি জামায়াতের কিভাবে ক্ষতি করবেন? সবচেয়ে বেশি যা করতে পারবেন তা হলো একদিনে জামায়াত ছেড়ে চলে যাওয়া, আর সেটা হলে জামায়াতের কিছুই হবে না। অন্যদিকে এই যোগদানের মাধ্যমে জামায়াত একটা বড় রাজনৈতিক বার্তা দিতে পেরেছে। সেই বার্তাটি হলো মুক্তিযুদ্ধ নিয়ে যে রাজনীতি এতদিন হয়ে এসেছে, সেই রাজনীতি এখন অকেজো হয়ে যাচ্ছে। যারা স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামায়াতকে কোণঠাসা করতে চাইছিল, তাদের মুখে এখন চুন কালি পড়ে গেছে। একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তিনি নিজেই এসে জামায়াতে যোগ দিচ্ছেন। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে যে জামায়াত স্বাধীনতা বিরোধী নন? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা দরকার। মুক্তিযুদ্ধের পক্ষে এদেশের সব দলই, জামায়াত, বিএনপি, আওয়ামী লীগ সবাই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। কিন্তু যারা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে, আলাদাভাবে যারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটে, তাদের আসলে দেশের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থ বেশি দেখে। মেজর আখতারুজ্জামান রঞ্জনের জামায়াতে যোগদান এই মুক্তিযোদ্ধা ব্যবসায়ীদের গালে একটা জোরে কষে থাপ্পড়। এই যোগদানকে কেন্দ্র করে এক সাক্ষাতে মেজর আখতারুজ্জামান রঞ্জন নিজেও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ তাকে আকৃষ্ট করেছে। দেশপ্রেম, দেশের প্রতি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামের অবিচল অবস্থানের প্রতি তিনি গভীর আস্থা এবং সন্তোষ প্রকাশ করেছেন। এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একজন বীর মুক্তিযোদ্ধা যখন বলছেন যে জামায়াত দেশপ্রেমিক এবং দেশের স্বাধীনতা রক্ষায় অবিচল, তখন সেই কথার ওজন অনেক বেশি। এখন আসা যাক ভবিষ্যৎ সম্ভাবনার কথা। সূত্রমতে জানা যাচ্ছে, আখতারুজ্জামান রঞ্জনের যোগদান শুধু শুরু, সামনে আরও অনেক কিছু দেখা যেতে পারে। বিএনপির সাবেক অনেক বড় বড় নেতা, সাবেক এমপি, সাবেক মন্ত্রীও জামায়াতে যোগদান করবেন। শুধু বিএনপি নয়, জাতীয় পার্টির অনেক নেতাও জামায়াতে যোগ দিতে প্রস্তুত। এমনকি সাবেক সচিব, সাবেক আমলা, সাবেক বিচারপতি, এরকম অনেকেই জামায়াতের দিকে ঝুঁকছেন বলে গুঞ্জন রয়েছে। এটা কিন্তু জামায়াতের জন্য একটা বড় চ্যালেঞ্জও বটে। এতে মানুষকে গ্রহণ করতে গিয়ে জামায়াত যেন তার মৌলিক চরিত্র হারিয়ে না ফেলে, জামায়াত যে ক্যাডার ভিত্তিক সংগঠনের ঐতিহ্য, সেটা যেন বজায় থাকে। তবে জামায়াত এই বিষয়ে সচেতন আছে বলে মনে করা হচ্ছে। তারা নির্বাচনী ফ্রন্ট এবং মূল সংগঠনকে সম্পূর্ণ আলাদা করে রাখছে। যারা বাইরে থেকে আসছেন তারা নির্বাচনী ফ্রন্টে থাকবেন, কিন্তু জামায়াতের মূল নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের নিজস্ব ক্যাডারদের হাতেই থাকবে। একটি ভারসাম্য রক্ষার সুনিপুণ চেষ্টা। এখন প্রশ্ন আসতে পারে, এই পদক্ষেপে বিএনপির প্রতিক্রিয়া কি হবে? বিএনপি কি এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলবে? বিএনপির অনেক নেতারাই এই খবরে বিব্রত বোধ করছেন, কারণ আখতারুজ্জামান রঞ্জন একসময় তাদেরই দলের লোক ছিলেন, তাদের এমপি ছিলেন, কিন্তু এখন তিনি জামায়াতে চলে গেছেন। এটা বিএনপির জন্য একটি নীরব আঘাত। বিশেষ করে যারা মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করেন, তাদের জন্য এটি একটি বিরাট ধাক্কা। যারা জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলে প্রচার করছেন, তারা আওয়ামী লীগের মতোই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এক প্রকার বাণিজ্য করছেন। এখন যখন একজন বীর মুক্তিযোদ্ধা জামায়াতে যোগ দিচ্ছেন, তখন তাদের সেই প্রচারণার ভিত্তি দুর্বল হয়ে যাচ্ছে। জনগণ এখন বুঝতে পারছে যে মুক্তিযুদ্ধ নিয়ে যে রাজনীতি, সেটা আসলে একটি ব্যবসা। প্রকৃত
মুক্তিযোদ্ধারা এই ব্যবসায় নেই, তারা দেশের ভালোর জন্য কাজ করতে চান। এই প্রসঙ্গে আরও একটি বিষয় উল্লেখ করা যেতে পারে। বিএনপির সাবেক নেতারা এখন দ্বিধায় আছেন। তারা দেখছেন যে জামায়াত সুসংগঠিতভাবে ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে বিএনপির সাংগঠনিক অবস্থা ভালো নয়। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে। এই পরিস্থিতিতে অনেকে ভাবছেন যে জামায়াতে যোগ দেওয়াটাই হয়তো রাজনৈতিকভাবে ভালো সিদ্ধান্ত। জামায়াতের এই উত্থান অবশ্য সবার জন্য সুখকর নয়। বিশেষ করে যারা জামায়াতকে এতদিন কোণঠাসা করতে চেয়েছেন, তাদের যে প্রচারণা ছিল যে জামায়াত স্বাধীনতা বিরোধী, সেটা এখন মিথ্যা প্রমাণিত হচ্ছে। এই যোগদান অনুষ্ঠানে আমিরে জামায়াতের উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করছে। সাধারণত এই ধরনের প্রাথমিক যোগদান অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন না, কিন্তু এবার তিনি উপস্থিত ছিলেন। এটা দেখার যে জামায়াত এই যোগদানকে কতটা গুরুত্ব দিচ্ছে। এই বার্তাটি হলো জামায়াত এখন সবার জন্য উন্মুক্ত, যে কেউ আসতে পারে যদি তার অতীত পরিষ্কার হয় এবং সে সঠিক উদ্দেশ্য নিয়ে আসে। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। কেউ কেউ এই সিদ্ধান্তে প্রশংসায় ভাসছেন, কেউ কেউ সমালোচনা করছেন, কিন্তু বিষয়টি সবাই স্বীকার করছেন তা হলো এই যোগদান রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা দেশের রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ করেছে। 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই বদলে গেছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, বিএনপি এখনও সেই শূন্যতায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি। এই শূন্যতায় জামায়াত নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। তারা বুঝতে পেরেছে যে এটাই সুযোগ। এই সুযোগটা কাজে লাগাতে তারা সব ধরনের কৌশলগত পদক্ষেপ নিচ্ছেন। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জনকে গ্রহণ করা সেই কৌশলেরই অংশ। শেষ পর্যন্ত মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জনের জামায়াতে যোগদান একটি ঐতিহাসিক ঘটনা। এটা শুধু একজন দলের ব্যক্তিগত দলবদলের খবর নয়, এটা বাংলাদেশের রাজনীতির একটি নতুন অধ্যায়ের সূচনা। যারা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে আসছে তাদের জন্য এটি একটি কঠোর সতর্ক বার্তা। জনগণ এখন আর মুক্তিযুদ্ধের লেভেল দেখে ভোট দেয় না, তারা দেখে যে দেশের জন্য কে কাজ করছে, কে দুর্নীতিমুক্ত, কে জনগণের কল্যাণে নিবেদিত। এই যোগদানের ফলে জামায়াতের বহু বছরের রাজনৈতিক গ্লানি মোচনের সুযোগ তৈরি হলো, যা অদূর ভবিষ্যতে দেশের ক্ষমতা সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে।